বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা একটি মব সৃষ্টি করে যেভাবে বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর সাহেবকে তাড়ালেন বা চলে যেতে বাধ্য করলেন এবং তার উপদেষ্টাকে অসম্মান করলেন, তার গায়ে পর্যন্ত হাত দেওয়া হলো তার উপদেষ্টা আহসানুল্লাহ সাহেবকে। তো সেইটি সারা দেশ প্রত্যক্ষ করেছে। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা এই কাজ করেছেন, যেটি নিয়ম বহির্ভূত এবং বেআইনি। তাদের চাকরি থাকবার কথা না কারো, তারা এই বেআইনি কাজটি করেছেন, মব সৃষ্টি করেছেন। যদিও দায়িত্ব নেবার সঙ্গে সঙ্গে বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছিলেন আর মব চলবে না বাংলাদেশে, মবের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন। তো মব দিয়েই তারা সরকার শুরু করলেন, সরকার যাত্রা শুরু হলো মব দিয়ে, তাও আবার বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায়। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং গফরত শুভকামনা সবার জন্যে। সদ্য বিদায় নেয়া বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুরের কথা বলছিলাম। এটি অনেকটাই পুরনো হয়ে গেছে এখন, কারণ দুদিন হয়ে গেছে তার অপ্রত্যাশিত বিদায়টি হয়েছে। বুধবার দিন তিনি চলে যেতে বাধ্য হলেন, বা এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যে তার না গিয়ে কোনো উপায় ছিল না। তো সব মহলে এখন এই প্রশ্নটি জোরালোভাবে দেখা দিয়েছে বা আলোচিত হচ্ছে, সেটি হলো প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কার চাপে বা কার পরামর্শে এমন একটি কাজ করলেন। সর্বজন শ্রদ্ধেয় এবং সর্বজনীন গ্রহণযোগ্যতা আছে, যোগ্যতার দিক থেকে, জব পারফরমেন্স রেটিংয়ের দিক থেকে, সব দিক থেকে তার গ্রহণযোগ্যতা ছিল এবং আছে আহসান এইচ মনসুর। তো সেই মানুষটিকে বিদায় দিয়ে অপ্রত্যাশিত এবং অসম্মানজনকভাবে হঠাৎ করে, অনেক লো প্রোফাইল তার তুলনায়, এবং ব্যাংকিং সেক্টরে তেমন কোনো অভিজ্ঞতা নেই, তিনি একজন কস্ট অ্যাকাউন্ট্যান্ট, নতুন গভর্নর মুস্তাকুর রহমানের কথা বলছি। তিনি একজন কস্ট অ্যাকাউন্ট্যান্ট এফসিএমে, আন্তর্জাতিক অর্থ ব্যবস্থাপনায় কোনো অভিজ্ঞতা নেই। তার অভিজ্ঞতা আছে নিজ ব্যবসা পরিচালনার, সেখানেও আবার শত কোটি টাকার খেলাপি ঋণ তার আছে, সেই ঋণ তিনি পুনঃতফসিল করেছেন। অর্থাৎ সরকারি সুবিধা কিভাবে নিতে হয়, ব্যাংকিং সেক্টর থেকে সুবিধা কিভাবে নিতে হয়, কিভাবে ঋণগ্রস্ত হওয়া থেকে ঋণ খেলাপি হওয়া যায়, সেই ঋণ খেলাপি অবস্থাকে ঘুরিয়ে দেবার জন্য পুনঃতফসিল করা যায়, এইসব বিষয়ে তিনি বিশেষজ্ঞ। তো সেই বিশেষজ্ঞ মুস্তাকুর রহমানকে গভর্নর নিয়োগ দেওয়া হলো। তো ঘুরে ফিরে এই প্রশ্নটি বারবার আসছে যে এমন একটি সিদ্ধান্ত যেটি কিনা দেশের অর্থ খাতের জন্যে আত্মঘাতী। বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিষয়টি কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি দক্ষতার বিষয়। অতীতেও দেখা গিয়েছে যেসব গভর্নর এসেছিলেন তার আগে আরও 13 জন, মোস্তাকুর রহমান সহ 14 জন। তো হাসিনা আমলে নিয়োগপ্রাপ্ত অনেক গভর্নরকে নিয়ে বিতর্ক আছে, কিন্তু অনেকেরই যোগ্যতা নিয়ে কোনো সমস্যা নেই। তারা হয় আমলা ছিলেন, অর্থ মন্ত্রণালয়, ফাইন্যান্সিয়াল সেক্টর, বিভিন্ন কিছু তারা সামলিয়েছেন। কারো কারো সরাসরি ব্যাংকিং সেক্টরে অভিজ্ঞতা আছে, আন্তর্জাতিক অর্থ ব্যবস্থাপনার অভিজ্ঞতা আছে, এই দিকগুলো তাদের ছিল। তো একজন ব্যবসায়ী, সরাসরি ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা, এইটি দেশের মানুষকে বিস্মিত করেছে। এবং কোনো ক্লিন ইমেজের ব্যবসায়ী না, তিনি যেই সব বিষয়গুলোতে দক্ষ, এই দক্ষতা কাজে লাগিয়ে অনেকেরই আশঙ্কা তিনি আগামী দিনগুলোতে বিজনেস সেক্টরে যারা অন্তত বিএনপি দলীয় অর্ধেকেরও বেশি আছেন যারা ঋণ খেলাপি, তাদেরকে পুনঃতফসিলের সুবিধা দেবেন এবং যত রকমের সুবিধা দেওয়া যায় তা তিনি দেবেন। বরাবর এখানে একটি একেবারে সোজা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয় আছে, স্বার্থের সংঘাত। তো সেইটিও খেয়াল করলেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তো সেটি সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। তো এইটি নিয়ে আর কথা বলবো না, এখন মূলত এই এপিসোডটি যে জন্য করছি। তো অনেকেরই ধারণা বা আশঙ্কা ছিল যে হঠাৎ করে এরকম বাংলাদেশ ব্যাংক গভর্নর বদলে যাওয়া, নিশ্চয়ই নতুন অর্থমন্ত্রীর এখানে হাত আছে, থাকাটাই স্বাভাবিক। কারণ অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংক গভর্নর রিপ্লেসমেন্ট হলে তার এখানে একটি মুখ্য ভূমিকা থাকবার কথা। চূড়ান্ত সিদ্ধান্তটি সরকার প্রধানের কাছ থেকে আসতে পারে, আসবে, কিন্তু আলোচনা পর্যায়ে, সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে অর্থমন্ত্রী একটি ভাইটাল রোল প্লে করবেন, এটি প্রত্যাশিত। কিন্তু আমরা বাস্তবে যা দেখলাম সেটি কিন্তু একেবারেই বিপরীত। তো সেটি কেন বলছি, গতকাল অর্থ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বৈঠক করছিলেন 1 ঘন্টারও দীর্ঘ সময় ধরে নতুন গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে। 1 ঘন্টারও বেশি হয়েছে মিটিং শেষে সাংবাদিকদের কিছু প্রশ্নের উত্তর তিনি
দিচ্ছিলেন, আসলে দেননি, প্রশ্নোত্তর পর্ব বলা যেতে পারে। তো নতুন গভর্নরকে প্রশ্ন করবার চেষ্টা করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে, তিনি প্রশ্ন নেননি, তিনি তার জায়গা সচিবালয় ত্যাগ করেছেন, চলে গেছেন। বাট আমির খসরু মাহমুদ চৌধুরী, তাকে কয়েকটি প্রশ্ন করা হয়েছিল, বাট সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর পাওয়া যায়নি। আর সেই প্রশ্নগুলো ছিল যে সাবেক গভর্নরের বিদায় হওয়া, নতুন গভর্নরের নিয়োগ, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? তিনি উত্তর দিলেন, কিছুই বলার নেই। খুবই গোলমেলে উত্তর, রহস্যময়, এবং যা থেকে কিছুই বুঝবার আসলে উপায় নেই, কিছুই বলবার নেই এই ইস্যুতে। আচ্ছা, অর্থমন্ত্রী এই কথা বলছেন, খুবই চিন্তার। তাকে দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল, গভর্নরকে এইভাবে বিদায় দেওয়ার দরকার ছিল কি? অর্থাৎ বিদায় যদি দিতে হয় তো দিতেই হবে। রাজনৈতিক সরকার বদলে গেলে, নতুন দল ক্ষমতায় আসলে তারা অনেক সময় গুরুত্বপূর্ণ পরিবর্তন করেন বিভিন্ন পদে, বিভিন্ন জায়গায়, সেটিও মানিয়ে নেওয়া যায়, বাট সেটি যৌক্তিক হতে হয়। তো এই জন্য প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা যে তার এভাবে বিদায় নেওয়ার দরকার ছিল কি? বিদায় নেওয়ার স্টাইলটির কথা বলা হয়েছিল, মব সৃষ্টি করে যেরকমটি হয়েছিল। তো এইটির উত্তর আমির খসরু মাহমুদ চৌধুরী দিলেন, কিছুই বলার নেই। আবার ধোঁয়াশা। তৃতীয় প্রশ্ন ছিল, বিদায়ের বিষয়টি কি সঠিক হয়েছে? অর্থাৎ তাকে যেতে দেওয়া, তাকে রিজাইন করতে বাধ্য করা, তার রিপ্লেসমেন্ট, এটি কি সঠিক হয়েছে? তখনও আমির খসরু মাহমুদ চৌধুরী নীরব থাকলেন, ধোঁয়াশা তৈরি করলেন এবং উত্তর দিলেন, কিছুই বলার নেই। প্রিয় দর্শক শ্রোতা, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর একজন বিদায় হয়েছেন, আরেকজন এসেছেন, একটি রিপ্লেসমেন্ট, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এমন সিদ্ধান্তে, গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলছেন, কিছুই বলার নেই, নো কমেন্ট। এইটি তো সঠিক উত্তর হতে পারে না। কেন তাকে এমন উত্তর দিতে হলো? এমন উত্তর মানে আসলে উত্তর তিনি দেননি। কেন এভাবে তাকে ডিফেন্স মেকানিজম নিতে হলো? এটি একটি ডিফেন্স মেকানিজম। আমরা জানি ঊর্ধ্বতনেরা যখন কোনো প্রশ্নের উত্তর দিতে চান না, প্রশ্নের উত্তর দিতে আনকমফোর্টেবল ফিল করেন, তখন তারা এই উত্তরটি দিয়ে থাকেন, নো কমেন্ট। মানে আমি কোনো মন্তব্য করছি না, আমার কোনো কিছু বলার নেই, এরকম আমরা বরাবরই দেখেছি। তো তারও সেই নো কমেন্টস থাকলো। কিন্তু দেশের মানুষ কি বুঝতে পারলো? এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জানা দরকার ছিল। অর্থমন্ত্রীর কাছ থেকে আমরা একটি ব্যাখ্যা পেতে পারতাম। সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি করেছিলেন, কিছু ব্যাখ্যা দেশের মানুষ পেতে পারতেন, কারণ দেশের মানুষের মধ্যে ধোঁয়াশা কাজ করছে। কোটি কোটি মানুষ এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন, কেন এমনটি হলো? এমন একজন গভর্নরকে সরিয়ে দেওয়া হলো, যেই গভর্নরের শুধু সফলতাই ছিল, যে অবস্থায় তিনি দায়িত্ব নিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখন সরকারটি গঠিত হলো, তার ইমিডিয়েট পরেই কিন্তু তিনি দায়িত্ব নিয়েছিলেন আহসান এইচ মনসুর। তিনি IMF-এর সাবেক কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা, এবং যে অবস্থায় তিনি দায়িত্ব নিয়েছেন তখন বাংলাদেশের অর্থনীতির অবস্থা ছিল একেবারে খোকলা। প্রতি বছর গড়ে হাসিনা পাচার করেছেন, হাসিনা গং বলা ভালো, হাসিনা একানা, $16 বিলিয়ন, আর 15 বছরে পাচার হয়েছিল $234 বিলিয়ন। প্রিয় দর্শক শ্রোতা, ভেবে দেখুন একবার, খোকলা করে দিয়ে গিয়েছিল হাসিনা এই দেশটিকে, ব্যাংকিং সেক্টরকে বিশেষভাবে। শুধু এস আলম নিয়ন্ত্রণ করতেন 7টি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ সহ। আর 2017 থেকে 2024-এর 5 আগস্ট পর্যন্ত এই 7 বছরে ইসলামী ব্যাংক থেকে 70,000 কোটি টাকা পাচার করেছেন এস আলম। আর ব্যাকসেমকোর সেই দরবেশ বাবা, শেখ হাসিনার উপদেষ্টা, বেসরকারি উদ্যোগ বা যা কিছু বলি আমরা, সেই সালমান এফ রহমান, বেক্সেমকো গ্রুপ দেশগুলোতে, ব্যাংকগুলোতে তার খেলাপি ঋণের পরিমাণ হলো 50,000 কোটি টাকা, এবং আশঙ্কা করা হয় যে এই বেশিরভাগই পাচার হয়ে গেছে অলরেডি বিদেশে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি যেটি, সেটি খোকলা করেছেন। তো এইভাবে 2 লক্ষ কোটি টাকা শুধু এস আলম নিয়ে গেছে। এমন একটি পরিস্থিতিতে, এবং 61টি ব্যাংক ছিল আমাদের, আছে। তো যেখানে এতগুলো ব্যাংকের কোনো প্রয়োজন ছিল না, শেখ হাসিনা সম্পূর্ণ নিজের স্বার্থে এতগুলো ব্যাংকের লাইসেন্স দিয়েছেন, যাতে
শেখ হাসিনার কাছের মানুষেরা টাকা লুটপাট করে বিদেশে পাচার করতে পারে। অবাক করা কাণ্ড। আমাদের 61টি ব্যাংক লাগে না, কিন্তু তারপরে ছিল। তো এইভাবেই অর্থ পাচার হয়েছে, লুটপাট হয়েছে, যা কিছু হবার মহোৎসব হয়েছে লুটপাটের, সব কিছু। তো এই অবস্থা থেকে ব্যাংকিং সেক্টর ঘুরে দাঁড়িয়েছে। 5টি একেবারে বন্ধ হয়ে যায় দেউলিয়াতের প্রান্তে পৌঁছে যাওয়া ইসলামী ব্যাংক, সেগুলোকে একীভূত করা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে, এবং সেগুলো আবার যাত্রা শুরু করেছে বেশ ভালোভাবেই, এবং সেগুলোর মূলধনের পরিমাণ এখন দাঁড়িয়েছে 18 লক্ষ কোটি টাকা। ইসলামী ব্যাংক আবার ঘুরে দাঁড়িয়েছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকও ঝামেলা কাটিয়ে উঠেছে। তো সব সেক্টরে একটা পজিটিভ সাইন ছিল, অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। এবং 1 বছর ধরে ডলারের বিপরীতে টাকার মান 122 টাকা করে আছে পার ডলার, পার ইউএস ডলারের বিপরীতে 122 টাকা স্থিতিশীল আছে 1 বছর ধরে প্রায়। এটি একটি দারুণ সূচক। তো সব কিছু মিলিয়ে আহসান এইচ মনসুরের পারফরমেন্স চমৎকার এবং সব মহলে প্রশংসিত হয়েছে। তো কি এমন হয়েছিল যে তাকে এইভাবে বিদায় নিতে হলো অসম্মানজনকভাবে? এবং দুর্বৃত্ত কর্মকর্তারা বাংলাদেশ ব্যাংকের মব সৃষ্টি করলেন চাকরি, বিধি এবং সব কিছু বিপরীতে গিয়ে। তো এই প্রশ্নগুলোর উত্তর দেশের মানুষের চাই, আজ হোক কিংবা কাল। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু দিতে হবে এবং দেশের মানুষকে পেতে হবে। সাময়িকভাবে হয়তো মুখ বন্ধ রাখতে পারবে বিএনপি কিংবা প্রধানমন্ত্রী তারেক রহমান। কার পরামর্শে, কার চাপে তিনি এমন সিদ্ধান্ত নিলেন? তিনি নিজে থেকে এগুলো নেননি, তার এগুলো বুঝবারই কথা না। কারণ তিনি 17 বছর দেশে ছিলেন না। দেশে কি হচ্ছে প্রকৃত সত্য তার কাছে নেই, ডাটা নেই। তাকে বলা হয়েছে, কেউ চাপ দিয়েছে, কেউ তাকে বুঝিয়েছে, কেউ তাকে কনভিন্স করেছে রং ওয়েতে। তো সেইভাবে সিদ্ধান্তটি এসেছে, কিন্তু দেশের জন্য এই সিদ্ধান্ত ভালো হয়নি, কোনো মহল সে কথা বলছে না। তো সবচেয়ে অবাক করা কাণ্ড হলো যে অর্থমন্ত্রী জানতেন না বিষয়টি। এখন কিন্তু এই কথা পরিষ্কার, যেভাবে তিনি উত্তর দিয়েছেন তাতে বোঝা গেল তিনি জানতেন না। হাই সেলুকাস, অর্থমন্ত্রী জানেন না গভর্নর বদলে যায়। ধন্যবাদ প্রিয় দর্শক।